লার্নিং এর সাথে সাথে আর্নিং টেক ইন্ডাস্ট্রিতে বেশি রিলেভেন্ট। আপনি যত শিখবেন তত হয়তো আর্নিংটা আসবে। এই ইন্ডাস্ট্রিতে আসলে এরকম অনেক কিছু আছে, টেকনোলজি নিয়ে কাজ করতে পারবা। সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি ল্যাপটপ কিনতে পারবা। এই যে এরকম একটা কথা আছে যে এআই চাকরি চলে যাবে বা এরকম কিছু, হয়তো ওই চাকরিটা থাকবে না, বাট ওই মানুষটার অন্য একটা চাকরি ওপেন হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টেক্সপায়ার পডকাস্ট। আজকের হোস্ট আমি শিফাত শেখ তাকওয়া এবং আমাদের সাথে আছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য চিফ অপারেশন অফিসার অফ টেক ইউরেকা মিস্টার তাসনিম হোসেন। তো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। যদিও আমি বেস্ট বিশ্বাসী না, আমি পরিশ্রম করতে পছন্দ করি, দ্যাট আই ক্যান মেক শিওর। আপনার এই সেক্টরে আসার মেইন রিজন কি ছিল এবং শুরুটাকে আসলে আপনার নিজের ইচ্ছা হয়েছিল নাকি অন্য কোনো কিছু? খুবই ইন্টারেস্টিং জার্নি ছিল এটা আমার এই সেক্টরে আসার জন্য। সো বেসিক্যালি আমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হই, সো ওই সময় ট্রিপলির খুব একটা হাইপ ছিল, ফার্মাসির খুব হাইপ ছিল। সো আমি আমার এক সিনিয়র বড় ভাইয়ের সাথে কথা বললাম। সো বললো যে এই ইন্ডাস্ট্রিতে আসলে এরকম অনেক কিছু আছে, টেকনোলজি নিয়ে কাজ করতে পারবা। সবচেয়ে মজার ব্যাপার হলো তুমি ল্যাপটপ কিনতে পারবা। সো দ্যাট টাইম আমার কাছে মনে হয়েছে যে বাহ, এই সেক্টরে কাজ করলে ল্যাপটপ কিনে দিবে বাসা থেকে। সো ওইটাই মেন রিজন। আমি টু বি ভেরি অনেস্ট, তখন আসলে আমরা অতটা ইনফরমেশন পাই না যেটা ফিউচারে কেমন করবে, ওইগুলো কাজ করে নাই। সো ওইটা মেইন আমার কাজ করছে যে হ্যাঁ, ট্রিগার পয়েন্ট ছিল যে একটা ল্যাপটপ পাওয়া যাবে। আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে আপনি কি ধরনের প্রবলেমস ফেস করেন এবং এগুলোকে ওভারকাম কিভাবে করেন আপনি? আচ্ছা, সো সফটওয়্যার ডেভেলপমেন্ট আসলে অনেকগুলো পার্ট আছে। যেমন আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইটসেলফ একটা পার্ট, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স একটা পার্ট, ডেভঅপস আছে, এখন অনেক কিছু চলে আসছে। সো আমি বেসিক্যালি অটোমেশন পার্টটা নিয়ে বেশি কাজ করছি আমার ক্যারিয়ারে, ডেভেলপমেন্টে কাজ করছি। সো যে চ্যালেঞ্জগুলো আসে সেটা হয় কি, এই চ্যালেঞ্জের সিমিলারিটি খুব রেয়ার। লাইক আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হয়তো ওই ধরনের সমস্যায় পড়েননি, এটা একটা নতুন চ্যালেঞ্জ চলে আসবে। তো দেখা যায় যে আপনার যদি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো থাকে, ইভেন কমিউনিটির বড় ভাইরা থাকে, বা আপনার সিনিয়র যদি আসলেই টেক রিলেটেড হেল্প করতে পারে, তাহলে আসলে এটাই বেসিক্যালি যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হেল্প করে। মানে একটা ভালো একটা মানে সাপোর্ট দরকার সাপোর্ট দরকার এবং আপনার একটা মেন্টর দরকার, কারণ শুরুতে আপনি যদি ভালো মেন্টর না পান তাহলে সামটাইমস ইট কুড বি ডিজাস্টার। আচ্ছা, এআই টেকনোলজি নিয়ে আপনার মতামত কি? সত্যি কথা কি, আমি খুব ছোট এআই টেকনোলজি নিয়ে মতামত দেওয়ার মতো। তবে যেগুলো বাইরে থেকে যারা আমাদের এই পুরো ওয়ার্ল্ডের টেক কন্ট্রোল করে, তাদের মতামত অনুযায়ী এখানে পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। বাট আমার ধারণা হইলো যে এটা আমাদের বেস্ট ইউজেজের জন্যই আসছে, টাইম ইফিসিয়েন্সি করার জন্য আসছে, কমপ্লেক্সিটি কমানোর জন্যই আসছে। হয়তো আমাদের এখন যে কাজ করি, যে ওয়েতে আমি কোড লিখি বা আমার কোনো কলিগ কোড লেখে, সেটার অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যাবে। তখন নতুন হয়তো আর কোনো অনেক কিছু অ্যাড হইতে থাকবে। সো এআই যে এরকম একটা কথা আছে যে এআই চাকরি চলে যাবে বা এরকম কিছু, হয়তো ওই চাকরিটা থাকবে না, বাট ওই মানুষটার অন্য একটা চাকরি ওপেন হবে। দ্যাট আই থিঙ্ক পার্সোনালি বিলিভ। আচ্ছা, মানে আপনি মানে আমি আমার নেক্সট কোয়েশ্চেনটা এই নিয়েই ছিল যে এর কারণে দেখা যাবে সামনে একটা জব মার্কেটে একটা ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে আর কি। তো এই ব্যাপারে মানে আপনার মতামত হচ্ছে মানে নেক্সটে অন্য কোনো জব চলে আসবে আর কি? ইনশাল্লাহ আমিও সেটাই বিশ্বাস করি, অন্য কোনো জব চলে আসবে। কারণ কাউকে না কাউকে তো ওটা অপারেট করতে হবে, তাই না? এআই তো আর নিজে প্রবলেম খুঁজতে পারবে না আমাদের সোসাইটি। লাইক আমাদের দেশে অনেকগুলো স্টার্ট আপ আছে, আপনি জানেন, ওগুলো তো আর এআই খুঁজে বের করবে না যে প্রবলেমটা, সোশ্যাল প্রবলেমটা কি। সো আপনাকে বের করে দেন এআইকে হয়তো আপনি ট্রেন আপ করাবেন। হয়তো আগে 10জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগতো কোড লেখার জন্য, এখন 5জন লাগবে, কিন্তু বাকি 5জন কিন্তু অন্য একটা জবের জন্য চলে আসবে। হয়তো ডেটা সায়েন্সে যাবে, কেউ হয়তো সাইবার সিকিউরিটিতে যাবে। আচ্ছা, মেট্রো রেল এবং র্যাপিড পাসের অটোমেশন মেকানিজমের পিছনে আপনার একটি বড় অবদান আছে। তো এটা আসলে কাজ করে কিভাবে, যদি একটু এক্সপ্লেন করতেন। আচ্ছা, সো র্যাপিড পাসে জয়েন করার আগে আমি এর আগেও একটা কোম্পানিতে ছিলাম, ট্যাক্সিওয়ালা। তখন ওই যে রাইড শেয়ারিং কোম্পানিগুলো বাংলাদেশে ছিলই না। সো ইন্টারেস্টিংলি আমি যখন ইন্টারভিউ দিই, সো ওরা আমাকে চুজ করছিল ওদের ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। সো আমার কাজ ছিল যে ওদের যে ওয়েব অ্যাপ্লিকেশনটা বানানো, rapidpass.com.bd, সো ওইটা আমার বানানো। অ্যান্ড ওইখানে বেসিক্যালি কাজ করে কার্ডগুলা নেয়, একটা আপনি
রিকুইজিশন দিবেন, দেন রিকুইজিশন অনুযায়ী কার্ডগুলো বিল্ড হবে, এবং এই কার্ডটার পিছনে যে কোডগুলো করা এগুলো C+ দিয়ে করা, কিউটি ফ্রেমওয়ার্ক আছে এবং অনেক অনেক টেকনোলজি আছে। এখানে জাপানিজ একটা টিম ছিল, আর বেশ কিছু কোম্পানি ছিল, বাংলাদেশের আমরা কয়েকজন ছিলাম। সো ভেরি অনেস্ট, এইটা আমার জন্য একটা গ্রেট লার্নিং ছিল, বিকজ আমি তখন অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই জানতাম না। আমার হোল ক্যারিয়ারে বেসিক্যালি সবসময় মনে হয়েছে আমি কিছুই জানতাম না। যখন যেখানে গেছি সিনিয়র অনেক ভালো ছিল, সাপোর্টিভ ছিল। এক্সপিরিয়েন্স গেইন করেছেন আর কি। হ্যাঁ, নতুন নতুন অলওয়েজ। আমি কখনো এরকম পাইনি যে হ্যাঁ আমি একটা জিনিস শিখে আরেক জায়গায় গেছি ওটাই অ্যাপ্লাই করতে পারছি, এরকম খুব কম হয়েছে আমার ক্যারিয়ারে। আচ্ছা, এই সেক্টরে যারা নতুন ঢুকতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনার কি টিপস থাকবে? জাস্ট বেসিকটা ভালো করে বোঝা, প্রোগ্রামিংটা ভালো করে করা ইউনিভার্সিটি লাইফে, যেটা আমি করি নাই। তাহলে চ্যালেঞ্জেসগুলো কমে যাবে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো থাকতে হবে। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো প্রবলেম সলভার হইতে হবে। লাইক আমাকে এটা হচ্ছে না, কারোর হয়তো 10 ঘন্টা লাগতেছে, আমার হয়তো 10 দিন লাগতেছে, বাট ওইটা নিয়ে হতাশ হলে হবে না। জাস্ট লেগে থাকতে হবে, হয়ে যাবে। মানে জাস্ট লেগে থাকতে হবে, কখনো ছাড়া যাবে না যে না আমার হচ্ছে না। আমারও ক্যারিয়ার মানে যখন শুরু হয়েছে মনে হয়েছে, আমি সত্যি কথা বলতে আমার প্রথম দিকে মনে হয়েছে আমি হয়তো গভর্নমেন্ট জব করব, ব্যাংকে জব করব, বাট পরে ধীরে ধীরে মনে হয়েছে যে না, আসলে ব্যাপারটা এমন না যে সব কিছুই জানতে হবে। অন দ্য ওয়েতে প্রবলেম যেটা আসবে ওইটা নিয়ে স্টাডি করতে হবে, লেগে থাকতে হবে, সিনিয়রদের সাথে কথা বলতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, দ্যাটস ইট। বাট ফোকাস থাকতে হবে যে আমার বেসিকটা স্ট্রং যাতে থাকে, যে আমি যদি বেসিক স্ট্রং না থাকে তাহলে একটু টাফ হয়ে যায়। আচ্ছা, আপনি আপনার পাস্টে কি এমন ভুল করেছিলেন যেটা থেকে আসলে আপনি বর্তমানে মানে শিক্ষা নিয়ে ওটার উপরে কাজ করতেছেন আর কি? সত্যি কথা, কোনো কিছুই ভুল না, আবার কোনো কিছুই পারফেক্টলি ওকে না। সব কিছুই একটা এক্সপিরিয়েন্স। লাইক আমার একটা সময় মনে হয়েছে যে আই গট এ চান্স ফ্রম আউটসাইড দ্য কান্ট্রি। সো তখন হয়েছে যে একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে হবে। ওইটা মোস্ট প্রবাবলি জাপানিজ একটা কোম্পানি ছিল, যেখানে আসলে সিমুলেটর টাইপের কাজ করতো, বা সিমুলেশন টাইপের সফটওয়্যার বানাইতো। সো আমি সিলেক্টেড হওয়ার পরে তো পরে আবার ডিসিশন নিলাম যে না, যাবো না। ওই তো হয়তো একটা ইন্টারনাল ভয় কাজ করছিল যে কি করব, আসলে পারবো কিনা। বাট এটা নিয়ে রিগ্রেট নাই, কারণ হইলো আলহামদুলিল্লাহ, লাইক প্রত্যেকটা চ্যালেঞ্জ যখন আপনি ফেস করবেন ওইটাও একটা নিউ এক্সপিরিয়েন্স। বাট হ্যাঁ, ওইটা মাঝে মাঝে মনে হয় যে গেলেও খারাপও হইতো না, কারণ এখন আমি দেখতেছি যে সিমুলেশন টাইপের সফটওয়্যারের অনেক ডিমান্ড মার্কেটে। ইন ফিউচারে আরও হবে, কারণ আমাদের এখন এই যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো লাইক ধরেন সিভিল ইঞ্জিনিয়ারেও দেখবেন অনেক সিমুলেশন চলে আসছে। গাড়ির কোম্পানিগুলো এখন সিমুলেশন ইউজ করে, কারণ রিয়েল গাড়ি দিয়ে আপনি তো টেস্ট করতে পারবেন না, তো আপনার সিমুলেটর বানাইতে হয়। বা বড় বড় ব্রিজের লোড টেস্টগুলো কীভাবে ক্যালকুলেশন হবে, বা সার্কিটের ডিজাইনগুলো সিমুলেশন কীভাবে হবে, রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স দরকার আর কি। হ্যাঁ। সো ওই জিনিসগুলো এখন মনে হয় যে এখানে স্কোপ তৈরি হচ্ছে। সো ওইখানে গেলে হয়তো ওই এক্সপিরিয়েন্সটা হইতো, হয়তো ক্যারিয়ার ট্র্যাকটা একটু ডিফারেন্ট হইতো। বাট ইয়েস, ওইটা হয় নাই দেখে অন্য একটা হয়তো হইছে। আচ্ছা, যারা এই সেক্টরে নতুন করে জয়েন করতে চাচ্ছে ওদেরকে আসলে স্কুল কলেজ লাইফ থেকে শুরু করা উচিত, নাকি ওই সময়টা আসলে শুধুমাত্র পড়াশোনার উপরই ফোকাস রাখা উচিত? আসলে এটা ডিপেন্ড করে, মানে আমার কাছে মনে হয় কারোর আসলে জোর করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। সে যদি পার্সোনালি বিলিভ করে যে হ্যাঁ এটা আমার ইচ্ছা থাকলে, মন থেকে ইচ্ছা থাকে, আমার ভালো লাগে, না পারলে সমস্যা নেই। না পারাটা আসলে কোনো কিছুই না। সো আমার মনে হয় যদি ভালো লাগে তাহলে হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি ইভেন আমি তো দেখলাম যে আমাদের এইচএসসি এসএসসি লেভেলে আইসিটি বইগুলো এখন অনেক অ্যাডভান্স। সো আই থিঙ্ক ওইটাই এনাফ। ওইটাই যদি ঠিকঠাক করে কেউ বুঝে, আই থিঙ্ক এটা এনাফ, মোর দেন এনাফ। আচ্ছা, রাইট নাও যারা সিসি ডিপার্টমেন্টে আছে, দেখা যায় যে তাদের কিছুদিন পড়ার পরেই তাদের মধ্যে থেকে ইচ্ছা উঠে যায়। তো আপনার মতে এটার মেইন রিজন কি, এটা সলিউশনটা কি? আচ্ছা, দুইটা কারণ হতে পারে, যেটা আমার পার্সোনাল ফিলিং থেকে আমার মনে হয়েছে। যে একটা হইলো যে আমি যখন প্রথম 2-1 লাইন কোড লেখা শিখলাম, আমি বুঝতাম না আসলে এটা কিভাবে ইউজ করবে মার্কেটে। সো আমি কোনোভাবে রিলেট করতে পারতাম না যে আমি এই 2 লাইন কোড শিখে আমি কি বা এমন করব। সো আমার মনে হয় ওই ক্ষেত্রে আরেকটু ইন্ডাস্ট্রি ভিজিট যদি করায় আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টগুলোরে, তাহলে আই থিঙ্ক ওই জিনিসগুলোর মোটিভেশন পাবে। তারপর পাশাপাশি একটু কোডিংগুলো যদি এনজয় করে শেখানো হয় তাহলে আরও মোটিভেশন পাবে যে হ্যাঁ এটা তো মজার, লাইক এ গেম। যেমন আমার ইউনিভার্সিটিতে কোডিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, সত্যি কথা। তো আমি মনে করতাম যে আমি মনে হয় বুঝিই না আসলে। পরে যখন দেখলাম যে না, আসলে ব্যাপারটা তো এরকম না,
এইটা একটা প্যাটার্ন, যে আমাকে এই প্যাটার্নে হয়তো হয়তো আমার সিনিয়ররা শেখানোর চেষ্টা করছে, ইউনিভার্সিটি টিচাররা, বাট আমি হয়তো বুঝতে পারি নাই। বা আমাদের সময় একটা জিনিস আমি খেয়াল করতাম, আমি জানি না এটা হয়তো মানে এটা বলা উচিত হবে কিনা সেটাও আমি জানি না, যে যার হয়তো একটা রিলেটিভ আছে কম্পিউটার ইন্ডাস্ট্রিতে কাজ করে, সে ভালো করতেছে, কিন্তু যারা একদম যার ফ্যামিলিতে আসলে টেক ব্যাকগ্রাউন্ডের কেউ নাই, তার পক্ষে একটু ডিফিকাল্ট হয়েছে বা ইন্টারেস্টটা হারাই ফেলতেছে। শুরু করতে হচ্ছে। সো ওই একটা আমার জন্য ওইটা একটা চ্যালেঞ্জ ছিল, বাট পরবর্তীতে আই থিঙ্ক ওগুলো লেগে থাকলে ওভারকাম হয়েই যায় ইনশাল্লাহ। সো আচ্ছা, আপনি নিজেকে কতটুকু সাকসেসফুল মনে করেন এবং এটার প্রতি আসলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস যারা আছে এদের রিয়াকশন কি? ফার্স্ট অফ অল আমি মোটেও সাকসেসফুল মনে করি না নিজেকে, ইটস এ জার্নি। আর সাকসেসের কোনো আসলে ডেফিনেশন নেই, কোনো স্কোর কার্ডও নেই যে আমি 10-এ 7 পাইলে আমি সাকসেস, 10-এ 50 পাইলে আমি হয়তো ওভার সাকসেস, আবার 10-এ 1 পাইলে আমি ফ্লপ। সো সাকসেসফুল না, আমার কাছে মনে হয় যে টেক ইন্ডাস্ট্রিতে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, সো লার্নিংয়ের সাথে সাথে আর্নিং টেক ইন্ডাস্ট্রিতে বেশি রিলেভেন্ট, আপনি যত শিখবেন তত হয়তো আর্নিংটা আসবে। সো সাকসেসের ডেফিনেশন আমার কাছে এটাই যে তুমি কতটুকু লার্ন করতে পারতেছো ডেলি, বা অ্যাটলিস্ট বছরে কয়টা টেকনোলজি নিয়ে ভালো ভালো সলিউশন বানাইছো, আই থিঙ্ক ওইটা হইলো সাকসেস হইতে পারে। বাট আমার কাছে মনে হয় যে আমি এখন কিছুই জানি না, টু বি ভেরি অনেস্ট, কারণ নতুন নতুন আরও টেকনোলজি আসতেছে। সো আমার পক্ষে তো অ্যাজ এ হিউম্যান বিং সব গ্রাফ করা সম্ভব না। সো আমি ডিফাইন করি এভাবে যে হ্যাঁ, আমি আমার যে কোম্পানিতে আছি ওই কোম্পানিতে কেমন পারফর্ম করতেছি, ওটাই কাইন্ড অফ আমার কাছে সাকসেস মনে হয়, যে হ্যাঁ প্রবলেমগুলো সলিউশন করতেছি, ঠিক আছে। আচ্ছা, সাকসেসের কথা যেহেতু উঠলো, সেহেতু আপনি পাস্টে কোন কোন কোম্পানির সাথে কাজ করেছেন, যদি এই ব্যাপারে একটু ইন ডিটেলস বলতেন। ইট কুড বি এ লাইক এ বিগ লিস্ট ফর মি। আলহামদুলিল্লাহ আমার ক্যারিয়ার শুরু হয়েছে ট্যাক্সিওয়ালা দিয়ে। সো ট্যাক্সিওয়ালা আসার আগে বাংলাদেশ হলো রাইড শেয়ারিং এর কোনো কনসেপ্ট ছিল না, বা উবার টুবার সম্পর্কে আমিও খুব একটা ধারণা ছিল না। যে কোনো একজন ফাউন্ডার ছিলেন, সে আমাকে বলছিল এরকম একটা অ্যাপ বানাইতে হবে। সো যেটা হয় আর কি, তখন তো ইউটিউবে কন্টেন্ট এরকম ছিল না যে দেখে শিখবো। সো বহুত কষ্টে শিখে ঠিকে কোনো রকম একটা বানাইলাম, বাট ওই যে স্কেলিং আপের ব্যাপারগুলো ছিল, ওই জিনিসগুলো আসলে আমার মাথায় তখন ছিল না। তারপরে জাইকা থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, যেটা আমি বললাম মেট্রো রেল, ওটা জাইকার ফাইন্যান্স ছিল। তারপর আমি স্মার্ট টেকনোলজিতে ছিলাম, স্কোয়ারে ছিলাম। তবে স্কোয়ারে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আমার সাথে, সেটা হলো আমার যিনি স্যার ছিলেন, সত্যি কথা কি ওনার একটা বিশাল অবদান আছে আমার ক্যারিয়ারে স্টিল নাও। সো তখন আইওটি জিনিসটা কেবল নতুন আসছে এবং আমি জানিও না এটাকে আসলে আইওটি বলে। সো উনি আসলে বাইরে থেকে কিছু ডিভাইস এনে দিল আমাকে বললো যে কি সেন্সর থেকে কিছু ডেটা নিয়ে সার্ভারে পাঠাইতে হবে, এবং সার্ভার থেকে কোনো একটা অ্যাকশন নিয়ে আমার কোনো একটা রিলে বা কোনো কিছু একটা কন্ট্রোল করতে হবে। জাস্ট আই নো দ্য টাস্ক, বাট আমি জানি না এটা আসলে কি। তো উনি আমি তখন উনি আমাকে শিক্ষকের মতো, মানে উনি এত বড় স্কোয়ারের একজন ডিরেক্টর, উনি পাশে বসে আমাকে কোড করাইতো। আমার কখনো ফিলই হয় নাই যে উনি আসলে আমার কোম্পানির ওনার বা এরকম। সো উনি এগুলো আমাকে ধরে ধরে শিখাইছে। সো তখন একটা আইওটি রিলেটেড নলেজ আসছে। সো ওইটা আমার জন্য একটা বিশাল পাওয়া ছিল। তখন হয়তো কোডিং কনসেপ্টগুলো আরেকটু বেটার হয়েছে। তারপর ওখান থেকে মুভ ইন সহজ, ওখানেও কিছু চ্যালেঞ্জ ছিল। আমাকে যে বললো যে আমাদের অ্যাপের অটোমেশন করতে হবে, সো ওদের ড্রাইভার রাইডার অনেক অ্যাপ প্লাস অ্যাডমিন এগুলো অটোমেশন। তখন আমি টিম লিড, সো ওই আর্লি এজে টিম লিড হওয়ার কারণে কারোর যে সাপোর্ট ব্যাপারটা ওরকম না, বাট সিনিয়ররা অনেক হেল্পফুল ছিল। সো ওইটা ওভারকাম করে দেন আই ওয়াজ ইন ওয়ালটন। ওদের মোবাইলের যে ড্রাইভার লেভেলের অটোমেশন করতে হয়, ক্যামেরার অটোমেশন আছে, লাইক 10,000 পিকচার ইন এ রো তুলতে হয়, যেটা হিউম্যানের পক্ষে সম্ভব না। বা ধরেন কন্ট্যাক্ট লিস্টে 10,000 নাম্বার সেভ করতে হয় উইথ ইন আওয়ার, যেটাও হিউম্যান পক্ষে সম্ভব। ওই জিনিসগুলো অটোমেশন করার কাজ ছিল। সো আমার জার্নিটা দেন আই ওয়াজ ইন নগদ। সো ফিনটেক সম্পর্কে কোনো নলেজই ছিল না, ওখানেও সিনিয়র অনেক হেল্প করছে। আর আমার সবসময় মনে হয়েছে যে না, লেগে থাকতে হবে, চেষ্টা করব, হইলে হয়েছে, না হইলেও হারাবার কিছু নেই, বাট লেগে থাকাটা ম্যান্ডেটরি। দেন শপ আপে মুভ করলাম। শপ আপে যে আর কি ইন্টারেস্টিং জার্নি, ওটাও আমি যখন যা শিখে আসছি আমি মনে করছি না আমি মনে হয় ভালো কিছু শিখছি। যখন গেলাম ওইখানে আবার ব্যাঙ্গালোরের বেশ বড় একটা টিম আছে। সো আই ওয়াজ ইন লিড ব্যাঙ্গালোর অ্যান্ড বাংলাদেশ ফর দ্য অটোমেশন রেডেক্সের। সো ওইখানে যাই দেখি আমার জুনিয়র আমার থেকে ভালো কোড লিখতেছে, যারা ইন্ডিয়ান। খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম। দেন আবার এগেইন আমি যেটা বিশ্বাস করি যে প্রবলেম আসলে যদি লেগে থাকা যায় সলিউশন আসেই। সো আমার প্রথম দিকে বেশ স্টাডির মধ্যে দিয়ে যাইতে হয়েছে, লাইক বেশ মানে বেশ।
সো তারপরে 1-2 মাস যাওয়ার পরে আলহামদুলিল্লাহ দেন আমি পুরোটাই গ্র্যাব করতে পারছি। দেন আমি একটা ইউএস বেস কোম্পানির কনসালটেন্ট ছিলাম। সেট স্কেজুয়াল, ওরা বেসিক্যালি রিয়েল এস্টেটের ডেটা নিয়ে কাজ করে, সো ওইখানেও টিম লিড হিসেবে ছিলাম। দেন এখন যে কোম্পানিতে আছি এটা আমার স্যারেরই। সো উনি জাস্ট আমার গুরু আর কি, কাইন্ড অফ। সো উনি বললো যে হ্যাঁ চলো এখন তো হয়েছে, এখন কিভাবে টেককে বিজনেসে কনভার্ট করা যায়, এটাও একটা দারুণ জার্নি, কারণ এটা তো আমি কখনো করি নাই। সো এটা আমার জন্য দারুণ জার্নি, কারণ আমরা এতদিন সলিউশন বানাইছি, কিন্তু কিভাবে আসলে একটা সলিউশন সোসাইটির প্রবলেম বের করে সেই সলিউশন দিয়ে সেটা দিয়ে বিজনেস মেক করা যায়, যেটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে। সো ওইটাও একটা নিউ জার্নি। সো এই লার্নিংটা হচ্ছে এখন। আই হোপ এটাও ইনশাল্লাহ কোনো না কোনো দিন ওভারকাম হবে পুরোপুরি। মানে এক কথায় আপনি আসলে অনেকখানি কাজ করেছেন এবং হিউজ অ্যামাউন্টের এক্সপিরিয়েন্স গেইন করেছেন আর কি। আই ডোন্ট নো, বাট আমি জাস্ট এটাই বলবো যে লাইক যখনই যেটা আসছে আমি লেগে থাকছি, হইলে হইছে, না হইলে খুব বেশি ওয়ারিড ছিলাম না। আচ্ছা, আপনি একটু আগে একটা টার্ম ইউজ করলেন যে আইওটি, এটা কি যদি একটু এক্সপ্লেন করতেন? আচ্ছা, এইটা আমরা এখন যা দেখি অলমোস্ট সবই আইওটি হয়ে গেছে, আইওটি বেস ডিভাইস হয়ে গেছে। লাইক আপনি ধরেন ইন্টারনেটের সাথে কানেক্টেড, আপনার একটা সেন্সর দিয়ে ডাটা পাঠাচ্ছেন সার্ভারে, সেখান থেকে হয়তো কোনো একটা অ্যাকশন নিচ্ছে, নিয়ে আপনি আবার সেই অনুযায়ী আপনি একটা পারপাস বা একটা টাস্ক সলভ করতেছেন, এটা আইওটির পার্ট। বাট এখানে আমাদের দেশে এখন দেখলাম বেশ কিছু কোম্পানি আছে যারা অ্যাগ্রো আইওটি নিয়ে কাজ করে, হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি। যেমন ধরেন আপনার আগে হয়তো 5 জন মানুষ পানি দিত বা স্প্রে করতো, এখন এই জিনিসগুলো কিন্তু আইওটির মাধ্যমে ইজিলি প্রবলেম সলভ করা সম্ভব। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এই ডেটাগুলো স্টোর করে রাখেন পার্টিকুলার ওই এরিয়াতে কী ধরনের ইনভারনমেন্ট, কারণ আপনি তো সেন্সর থেকে হিউমিডিটি বা ওয়েদার বা টেম্পারেচার এগুলো নিচ্ছেন। সো আপনি জানেন যে ওই ক্রপটার এগেনস্টে কী কী সিচুয়েশন হইলে ইন ফিউচারে আমি আসলে কীভাবে এটা আরও ভালোভাবে প্রডিউস করতে পারবো। সো এইটা নিয়ে আবার তখন আবার ওইটা ডেটা সায়েন্সের পার্ট হয়ে গেল। সো লাইক এখন আমার মনে হয় হাই টাইম যে বাংলাদেশে আসলে আইওটির ইমপ্লিমেন্টটা শুরু করা উচিত। তাহলে আমাদের দেশের রুরাল এরিয়া যারা কৃষক আছেন খুব ফাস্ট ডেভেলপ হতে পারে সবকিছু, খুব দ্রুত, এবং তাদের ইফিসিয়েন্সি বাড়বে, তাদের ফিজিক্যাল পরিশ্রমটা কমবে, তাদের ইভেন তাদের যে দেখা যাচ্ছে প্রোডাকশন, হয়তো আগে 1 একর জমিতে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 1 একরের জমিতে হয়তো 10 কেজি চাল হইতো, সেটা হয়তো এখন 20 কেজি হবে। আমার রিসেন্ট কোম্পানি কিন্তু এই ধরনের সলিউশন নিয়েও কাজ করে। আমার ধারণা বাংলাদেশ খুব দ্রুত এই মার্কেটের দিকে আগাবে। আচ্ছা ভাই, শেষ করার আগে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান সেক্ষেত্রে প্লিজ। আসলে আমার স্বল্প নলেজে খুব বেশি বলার মতো ওরকম কিছু নাই, বাট আমি যেটা কোথাও একটা জায়গা পড়ছিলাম যে বিশ্বাস রাখতে হবে সবসময় নিজের পরে। তো ওখানে একটা খুব ভালো স্টেটমেন্ট আমি পড়ছিলাম, যেটা আমার মনে ধরছে, হয়তো এটা অন্যর জন্য সত্য নাও হতে পারে। লাইনটা মোস্ট প্রবলি এরকম ছিল যে নিজেকে বিশ্বাস করো, যারা আছে তাদের, মানে আপনি যাদের নিয়ে কাজ করেন তাদের উপরে বিশ্বাস রাখো। বিশ্বাসের দাম কেউ না কেউ দিবেই, কেউ না দিলে ঈশ্বর দিবে, কারণ ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা বিশ্বাসের মাধ্যমে হয়। সো বিশ্বাস রাখাটা ম্যান্ডেটরি। থ্যাংক ইউ তাসনিম ভাইয়াকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমার জন্য দোয়া করবেন সবাই। অবশ্যই ভাই, ইনশাআল্লাহ নতুন আরো একটি এপিসোড নিয়ে খুবই শীঘ্রই আবার আসবো। চোখ রাখুন টেক্সপায়ারের পেজে এবং বনো টিভির পেজে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।